এই ধর্ষক এই সাধুর বেশে এই কলিযুগের রাবণ কার্তিকের পদ্মশ্রী ফেরত নেওয়া হোক। কোর্টে গিয়ে একবারও বলেনি অভিযোগগুলো মিথ্যে, বলছে সাধু সন্তকে টার্গেট করা হচ্ছে, আগাম জামিনের আবেদন করছে। কেন আগাম জামিনের আবেদন করবে? তো আমাদের পশ্চিমবঙ্গে এমন কিছু কিছু অবৈধ সন্তানরা আছে এবং মুখ্যমন্ত্রীর অবৈধ ভাইরা আছে যাদেরকে জন্ম দেওয়া তার বাবা মার একটা বড় ভুল ছিল। যদি জন্ম হয়ে গেছে, সেই জন্মাবার সময় তার যদি গলা টিপে মেরে ফেলতো, তাহলে হয়তো তার বাবা মা আজকে অনুশোচনা করতো না, যেমন করে মনোজিতের বাবা অনুশোচনা করছে। এই রকম করে তৃণমূলের অনেক যুব নেতা আছেন, তাদের মধ্যে ঋজু দত্ত অন্যতম। তো সেই ঋজু দত্ত যিনি কার্তিক মহারাজকে নিয়ে একটা কমেন্ট করেছেন, আজকে আমরা সেই কমেন্টের বিশ্লেষণ করব এবং তাকে পা থেকে মাথা পর্যন্ত ওনার পুরো কাঁচা লঙ্কা আর নুন দিয়ে ভালো করে ঘুরিয়ে দেবো। কোনো টেনশন নেই, চলো আর বেশি না বকে ভাট আর আজকের ভিডিওটা শুরু করা যাক। তো হে বাঙালি, হ্যালো বাঙালি, নমস্কার বাঙালি, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। তো আজকে আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আরে হ্যাঁ ভাই হ্যাঁ, বিজেপির সাথে ধর্ষকদের মাখামাখি তো বহুদিনের। শুভেন্দু অধিকারী কসবা ল কলেজের নৃশংস নারকীয় পৈশাচিক ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ করছে। সে সেটা করতেই পারে, সেটা একটা বিরোধী দলনেতা হিসেবে করতে পারে। কিন্তু আমার কথা হচ্ছে, আপনারা ধর্ষণের প্রতিবাদ করছেন, খুব ভালো কথা। তাহলে ধর্ষণ, একটা ধর্ষণ ভালো, আরেকটা ধর্ষণ খারাপ। একটা ধর্ষকের ফাঁসি চাই, তার জন্য মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই। তো ঋজু দত্ত এখানটায় বলতে চাইছে যে এরা সেই ধর্ষণের কোনো প্রতিবাদ করবে না, শুধুমাত্র নারকীয় পৈশাচিক ঘটনা বলে এটাকে ছেড়ে দেবে। আর মনোজিতের মতো কিছু কিছু লোক আছে যারা এইরকম করে মেয়েদের সাথে খারাপ ব্যবহার করবে এবং তাদেরকেই খারাপ ব্যবহার করার জন্য সেই কলেজে আবার চাকরি দেওয়া হবে। তৃণমূল করলেই যে কলেজে চাকরি দেওয়া হয়, এটা তো তৃণমূলের পুরো জন্ম পরম্পরায় হয়ে আসছে। এটা একটা পরিবারতান্ত্রিক দল, তাই এই দলে এইরকম কিছু হতে পারে সেটা ঋজু দত্ত ভালো করেই জানে। আর আরেকটা ধর্ষকের জন্য পদ্মশ্রী চাই, আর সেই ধর্ষকের সাথে আমরা কোলে বসে দোলনা দুলবো, সেটা কি করে ঠিক হতে পারে? হ্যাঁ, তো এবারে আসি, এই যে কোলে বসে দোলনা দোলার কথা বলছে কার্তিক মহারাজকে নিয়ে। ঋজু দত্তর বাবা মা জানে যে একে কি খেয়ে জন্ম দিয়েছিল, তাই এ ওই ঘটনাটা নিয়ে এখন রাজনীতি করছে। তো পশ্চিমবঙ্গে একটা যে ল কলেজের ঘটনা হলো, তোমাদের সিভিক পুলিশ আরজি করে একটা ঘটনা ঘটালো, এগুলো নিয়ে ঋজু দত্তর কোনো মাথা ব্যথা নেই, কারণ ওর মা বোনের সাথে এরকম হয়নি। যেদিন হবে সেদিন এরা বাইরে বেরিয়ে এসে সেই মুখ্যমন্ত্রীর প্রতিবাদ করবে, যেমন করে শান্তনু সেন করেছিল। देखा आपने लापरवाही का नतीजा। সেটা কি করে ঠিক হতে পারে? এই প্রশ্ন আমি করতে চাই শুভেন্দু অধিকারীকে, পরিষ্কার প্রশ্ন। যদি কসবা ল কলেজের মনোজিৎ মিশ্র তার ফাঁসির দাবি আপনি করেন, আমিও করছি মনোজিৎ মিশ্রের ফাঁসির দাবি, তাহলে সাধুর বেশে এই শয়তান, এই ধর্ষক, যে একটা চাকরির টোপ দিয়ে একটা ভদ্র মহিলাকে বছরের পর বছর ধর্ষণ করেছে, তারপর জোর করিয়ে গর্ভপাত করিয়েছে, তার মানে তোমরা বলতে চাইছো আজ পর্যন্ত যে মনোজিৎ মিশ্র সে যে তোমাদের দলের হয়ে ওই কলেজে গিয়ে ওইখানটায় মেয়েদের সাথে এরকম খারাপ ব্যবহার করতো, তখন তোমরা কোন শাড়ির তলায় ঢুকিয়েছিলে বাবু? এবার তোমাদেরকে একটা কথা বলি, যে কার্তিক মহারাজ যখন একটা মহিলা, সে মহিলাটাকে বছরের পর বছর ধরে ধর্ষণ করেছে এবং তার সাথে খারাপ ব্যবহার করেছে, তার গর্ভপাত ঘটিয়েছে। সে গর্ভপাতটা কোন কারণে ঘটিয়েছে, বা সে সেই সময় কেন প্রমাণ দেয়নি পুলিশের কাছে, বা সেই সময় কেন অভিযোগ করেনি? সে কি দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা দেখছিল না মজা নিচ্ছিল? ভোট আসতে তখন সে পদক্ষেপ নিল। আবার তৃণমূলের কিছু লোক আছে যারা হচ্ছে তার পক্ষে হয়ে কথা বলছে। এবার এগুলোর ভেতরে একটা রাজনৈতিক গন্ধ আছে। তো সেই কার্তিক মহারাজ, যার বিরুদ্ধে এই প্রমাণ আছে, সে কার্তিক মহারাজ তিনি বেল চাইতে গেছিলেন, সেখানটায় এনাদের অসুবিধা হচ্ছে, আর কিছুই নয়। মাদারের বাচ্চা। শুভেন্দুর স্বঘোষিত বাবা নরেন্দ্র মোদী এবং বিজেপির সর্বোচ্চ নেতা নরেন্দ্র মোদী, তার সাথে তো ধর্ষকদের পরিচিতি অনেক পুরনো। বিজেপির সাথে ধর্ষকদের মাখামাখি তো বহুদিনের। এবার এটা আমি এমনি বলছি না, ছবি দেখায়। তোর স্বঘোষিত মা, তোর যে অবৈধ মা মমতা ব্যানার্জি, তার একটা কাহিনী আছে, তোরা জানিস? যখন সিপিএম সরকার ছিল, যখন কিষাণজিকে নিশ্চয়ই মনে আছে, তোদের অঘোষিত বাবা তার বাইকে করে মমতা ব্যানার্জি ঘুরে বেড়াতো, আবার তার কাজে মমতা ব্যানার্জি হেল্প করতো। পশ্চিমবঙ্গে যত মাওবাদী কার্যকলাপ হতো তাতে মমতা ব্যানার্জি হেল্প করতো। যখন ভোট হয়ে গেল, মমতা ব্যানার্জি যখন জিতে গেল, তখন সেই কিষাণজিকেই এনকাউন্টার করে সাবার করে দিল। দীপক ঘোষের বইটা একটু পড়ে দেখিস তো, কিষাণজির অ্যাকাউন্টে যে টাকাগুলো ছিল, সে টাকাগুলো গেল কোথায়? যখন কিষাণজির মার্ডার হলো, তারপর থেকেই তার অ্যাকাউন্ট থেকে টাকা গায়েব হয়ে গেল। মানে সে তো একজনের হয়ে প্রচার করেছে, শুভেন্দু অধিকারীর বাবা আমি ধরলাম, তোর মা যে একজনকে মেরে তার অ্যাকাউন্ট থেকে পয়সা চুরি করেছে, সেটাও তো আমরা পড়েছি ভাই। যদি এটা মিথ্যে হয়ে থাকে, বইটা ব্যান কেন করছিস না? বইটা তো লোকের চোখের সামনে ঘুরে বেড়াচ্ছে। তোদের মা যে কত গুণবতী, সেটা তোদের থেকে ভালো কেউ জানে না ভাই। সাহস তো কম না তোমার। তো বিজেপির সাথে ধর্ষকদের বহু পুরনো মাখামাখি, বহু পুরনো প্রেম।
যখন পশ্চিমবঙ্গে কোনো একটা ঘটনা ঘটবে, দুর্ঘটনা, পৈশাচিক ঘটনা, নারকীয় ঘটনা, তখন এরা আনবে কি যে বিজেপি অন্য রাজ্যে কী করেছে, নরেন্দ্র মোদী কার হয়ে প্রচার করেছে বা নরেন্দ্র মোদী কাকে সাপোর্ট করেছে, এরা তখন সেই কথাগুলোকে আনবে। তাহলে তোমাদেরকে একটা কথা বলি যে তোমাদের যে দলের বিভিন্ন নেতাকর্মীরা, এমনকি মমতা বন্দ্যোপাধ্যায়, সারদার যে মালিক ছিল সুদীপ্ত সেন, তার সাথে তো হাজার হাজার ছবি আছে। আবার মমতা ব্যানার্জি তার এই যে বিভিন্ন রকম দলের যে সাংসদ, মন্ত্রী, যারা মালদা মুর্শিদাবাদে সাধারণ মানুষকে ঘর ছাড়া করেছে, তাদের সাথেও ছবি আছে। তোমাদের দলের মুখ্যমন্ত্রী এবং তার বিভিন্ন রকম যে আউটসাইডার মন্ত্রী, শশী পাঁজা বলো এবং কল্যাণ ব্যানার্জি বলো, এরকম বহু মানুষ আছে যার সাথে মনোজিতের ছবি রয়েছে। তা বলে কি এরা তাকে কি ধর্ষণ করতে সাহায্য করেছে? ধর্ষণটা যখন হয়েছে তখন তোমাদেরই দলের ছাত্র নেতা করেছে। এটা বলো, নরেন্দ্র মোদী কিন্তু ধর্ষণ করেনি। ধর্ষণ যদি নরেন্দ্র মোদী, এটা যদি তার দোষ হয় তাহলে তোমাদের মুখ্যমন্ত্রীরও দোষ। যদি মনোজিতের ফাঁসি হয় তাহলে মুখ্যমন্ত্রীরও ফাঁসি হওয়া উচিত। সে কেন বাদ যাবে? আমাদের রাজ্যে একের পর এক ঘটনা ঘটে চলেছে। কোথাও বিস্ফোরণ হচ্ছে এবং কোথাও হচ্ছে তোমার ধর্ষণ, আবার কোথাও খুন, কোথাও গুলি চলছে, কোথাও বোম ফাটছে, কার ঘরের দরজা উড়ে যাচ্ছে, কার ঘরের চালা উড়ে যাচ্ছে। তো এইরকম যখন আমাদের রাজ্যের পরিস্থিতি হয়েছে তখন রাজ্যটাকে বাঁচানোর জন্য তো মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে। চেয়ার কামড়ে আর কতদিন পড়ে থাকবে? মনে পড়ে বিলকিস ভানোর গণধর্ষক যারা, তারা যখন বেল পেয়েছিল তাদের মালা পরিয়ে আর মিষ্টি খাইয়ে বরণ করেছিল বিজেপি। এরা কন্যা সুরক্ষার কথা বলছে, এরা নারী সুরক্ষার কথা বলছে। হালে বিজেপি ক্ষমতায় এসছে উড়িষ্যায়, 17 দিনে 7টা ধর্ষণ হয়েছে। মনে পড়ে 2011 সালে যখন ভোট হচ্ছিল তখন তোমাদেরই কিছু অবৈধ বাবারা তারা একটা নাবালিকাকে ধর্ষণ করেছিল, যেরকম খারাপ কাজ করে বেরিয়েছে, সেগুলো কি মনে পড়ে? তোমাদের দলের যে নেতা নেত্রীরা, তারা যে বিরোধী দলের প্রত্যেকটা ঘরে ঘরে গিয়ে অত্যাচার করছে, তাদের যে সংসারের এক একজনকে মেরে ফেলছে, সেগুলো মনে পড়ে? বলি মনে পড়ে তোমাদেরই দলের মহাসচিব, সে একজন ধর্ষক, সে অর্পিতার সাথে একটা অবৈধ সম্পর্কে জড়িত ছিল এবং 26,000 জনের পরিবারকে পুরো শেষ করে দিয়েছে। যেই মানুষটা এখন জেলে আছে সে তোমাদের সবার বাবা ছিল। সেটা রিজু দত্তের বাবা ছিল, দেবাংশুর বাবা ছিল, কুণালেরও বাবা ছিল, মমতার তো কী ছিল সেটা তোমরা ভেবে নাও। তো সে এখন জেলে আছে, সে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করেছে। তখন তোমাদের মুখ ফুটে একটা কথাও বেরোয়নি, তখন তোমরা বলেছো এটা একটা চক্রান্ত। এবার তোমাদের বিরুদ্ধে যদি কোনো প্রমাণ আনা হয় সেটা হচ্ছে চক্রান্ত, আর যখন তোমরা কোনো কিছুর প্রমাণ দাও সেটা হচ্ছে সত্য। বারে ভাই, কোথায় ছিলি? যা একটু মুখটা ধুয়ে আয়। 17 দিনে 7টা ধর্ষণ হয়েছে। কি শুভেন্দু, জিজ্ঞেস করো। বিজেপির নবনিযুক্ত সভাপতি, তার বিরুদ্ধে যৌন অত্যাচার আর বছরের পর বছর শ্লীলতাহানির অভিযোগ করেছেন একজন ভদ্রমহিলা। মানে বিজেপির যে নবনিযুক্ত সভাপতি শ্রমিক ভট্টাচার্য, তার বিরুদ্ধে একজন মহিলা অভিযোগ করেছেন। সেই মহিলার অভিযোগ কতটা সত্যি সেটা রিজু দত্ত ভালো করে জানে। এবং মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে একটা অভিযোগ আছে যেটা দীপক ঘোষ করেছিলেন, যে তিনি বিবাহিত, তিনিও গর্ভপাত করিয়েছিলেন, তার বইতে লেখা আছে। সেটারও নিশ্চয়ই রিজু দত্ত তার প্রমাণ কিছু রেখেছে। এত কিছু প্রমাণ নিয়ে ঘুরছে রিজু দত্ত, সেটাও ফটো টটো রেখেছে হয়তো কোনো কিছু। তো রিজু দত্ত আমাদের মুখ্যমন্ত্রীর চরিত্র নিয়ে কখনো কোনো কিছু বলবে না, শ্রমিক ভট্টাচার্যের চরিত্র নিয়ে বলতে গেছে। আরে সবথেকে বড় সেকুলার যে দল সেটা হচ্ছে বিজেপি। কারণ ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যে, প্রায় 20টা রাজ্যে বিজেপির ক্ষমতায় আছে। সেই রাজ্যে হিন্দু মুসলমান সবাই একসাথে বাস করছে। তোদেরই এইখানটায় যত গণ্ডগোল। আসলে কি জানিস তো, তোরাই মানুষ দুটো মানুষকে মিলতে দিচ্ছিস না। তোরা খালি মুখেই মোরা একই বৃন্তে করছিস, কিন্তু তোদের বৃন্ত দুটো আলাদা। আসলে তোদের বিচি দুটো, তো তাই তোদের টুনটুনিটাও দুটো হয়তো থাকতেই পারে। তার সেই ভদ্রমহিলার সম্মান নেই, সেই ভদ্রমহিলার ইজ্জত নিয়ে আপনারা প্রতিবাদ করবেন না? যে ভদ্রমহিলাকে কার্তিক মহারাজ ধর্ষণ করে গর্ভপাত করিয়েছে সেই মহিলাকে নিয়ে আপনারা প্রতিবাদে নামবেন না? আপনার পাশে দাঁড়িয়ে একটা ছোট লোক, অসভ্য জানোয়ার, কংগ্রেস থেকে লাত খাওয়া একটা নেতা, কৌস্তব বাগচি তার নাম, খুব বড় বড় ডায়লগ দিচ্ছে। তো ইনি বলতে চাইছেন যে কৌস্তব বাগচি তিনি বড় বড় ডায়লগ দিচ্ছেন। আরে কাজটা তো তার সেটাই। তোদের মতো এরকম অভদ্র, এরকম ছোটলোক নিম্ন প্রকৃতির মানুষজন, এটা পশ্চিমবঙ্গবাসী তো জানে না, কারণ পশ্চিমবঙ্গবাসীকে এগুলো দেখানো হয় না। যখন অভয়ার একটা বিচার চলছিল তখন তোরা এই যে সঞ্জয় রায়, তাকে ফাঁসানোর জন্য তোরা বড় বড় উকিল ধরলি, সরকারের টাকাতে সে উকিলকে অ্যাপয়েন্ট করলি। এখন 26,000 জনের চাকরি চলছে, সে যে চাকরিটা যাবে করছে, সেই চাকরি বাঁচানোর জন্য কপিল সিব্বলের মতো কিছু উকিলকে এনে এখানটায় ঢোকালি, যার ফিজ দিনের পর দিন লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচা করছিস। সেগুলো আমাদেরই ট্যাক্সের টাকা, সেগুলো তোদের বাপের টাকা নয়, সেগুলো তোদের মুখ্যমন্ত্রী যে খরচা করছে সেগুলো তোদের বাপ দিয়ে যায়নি বা রেখে যায়নি। এগুলো মুখ্যমন্ত্রীকে প্রশ্ন কর।
এখন প্রশ্ন কর, স্কুলে স্কুলে ভর্তি কেন কমে যাচ্ছে? প্রতিটা বাচ্চা, আমাদের পশ্চিমবঙ্গের যত বাচ্চারা আছে তারা কেন এখন স্কুলে যেতে চাইছে না? তারা কেন পড়া থেকে চলে যাচ্ছে? তোদের মাদ্রাসা থেকে কটা ইঞ্জিনিয়ার, কটা আইপিএস, কটা আইএএস ভর্তি হয়েছে? মাদ্রাসার পিছনে যে আমাদের ট্যাক্সের টাকা খরচা করছিস, সেগুলো থেকে কটা একটা সমাজে প্রতিষ্ঠিত ব্যক্তি বেরিয়েছে, বা সেই মাদ্রাসাগুলো থেকে সমাজের কোন কল্যাণটা হয়েছে? সেগুলো মুখ্যমন্ত্রীকে প্রশ্ন কর, সেগুলোর বেলায় মুরদ নেই। ডায়লগ দিচ্ছে। এক কার্তিক মহারাজ মতো একটা ধর্ষককে বাঁচাতে হাইকোর্টে গিয়ে লড়াই করছে। দেখো, ছুঁচ বলে চালুনকে তোর পদে কেন ছাঁদা? পশ্চিমবঙ্গের দিনের পর দিন যেখানে ধর্ষণ বেড়ে চলেছে, তখন পশ্চিমবঙ্গের এইসব যারা যুব নেতা আছে তারাও বলছে কি যে অন্যান্য রাজ্যে যখন ধর্ষণ হচ্ছে, তাহলে এই ধর্ষণগুলো করার অধিকার আমাদেরও আছে। তোরা যদি প্রতিবাদ করিস, তোরা সেটারও প্রতিবাদ কর। তো পশ্চিমবঙ্গে অন্য রাজ্যে কী হচ্ছে সেটা নিয়ে যদি আমাদের রাজ্যে তোরা বলিস যে আমরাও ধর্ষণ করব, তাহলে আর কি বলার আছে? তোরা একটা জিনিস বলতে পারছিস না যে পশ্চিমবঙ্গে ভোটের সময় এত মানুষ মারা যাচ্ছে, অন্য রাজ্যে কেন মারা যাচ্ছে না? তাই আমরা হিংসাটা বন্ধ করে দেবো। সেটা তোদের ভাগ্যে নেই, বা সেটা তোদের বাবা মা শিক্ষা দেয়নি যে পশ্চিমবঙ্গে হিংসার রাজনীতি থেকে তোরা বিরত থাক। এগুলো তোমাদেরকে শিক্ষা দেওয়া হয়নি। হয় শুভেন্দু অধিকারী ধর্ষণের প্রতিবাদ করুন, সব ধর্ষকের প্রতিবাদ করুন, আর নারীর সুরক্ষা নিয়ে গলা ফাটান, তাহলে আমি বলবো আপনি ঠিক কাজ করছেন। মমতা ব্যানার্জির কিছু অবৈধ সন্তান এরা বলতে চাইছে যে পশ্চিমবঙ্গে যে রেপগুলো হচ্ছে সেগুলো তখনই তোমরা প্রতিবাদ করতে পারবে যখন তোমরা অন্য রাজ্যে যে ধর্ষণগুলো হচ্ছে সেগুলো নিয়ে প্রতিবাদ করবে। তো অন্য রাজ্যে যদি কিছু হয় সেটা নিয়ে যদি আমাদেরকে প্রতিবাদ করতে হয়, তো আমাদের রাজ্যে যদি কিছু হয় তাদেরও প্রতিবাদ করার অধিকার আছে। সেই রকমভাবে যারা ওড়িশাতে থাকে, যারা তোমাদের পরিযায়ী শ্রমিক, যারা বাবা মার কোনো ঠিক ঠিকানা নেই, যাদের কোনো জায়গা জমির ঠিক ঠিকানা নেই, যারা বাংলাদেশ থেকে উড়ে এসে জুড়ে বসেছে, তাদেরও সাফাই অভিযানটা ওড়িশা সরকার করছে, তাতে তাহলে কোনো ভুল নেই। তো তোমাদের রাজ্য যখন কিছু করতে পারছে না তখন তারা করছে। তো এখানটায় আমার একটা কথা বলার আছে যে এদের শিক্ষাগত যে রুচি সেগুলিটা কোন জায়গায় গিয়ে পৌঁছেছে। মানে এরা বলতে চাইছে যে কার্তিক মহারাজ যদি ধর্ষণ করে তাহলে আমিও করব, আমারও অধিকার আছে ধর্ষণ করার। মানে কোন লেভেলের কথা বলছে? একদম মূর্খ না হলে মানে নিজের এই যে কুরুচিকর যে মনটা আছে না, সে মনটা মানুষের সামনে তুলে ধরছে এরাই। কিন্তু আপনার দলের নেতারা শ্লীলতাহানি করবে, আপনার দলের নেতারা গর্ভপাত করাবে, আপনার দলের নেতারা ধর্ষণ করবে, তখন আপনারা হাইকোর্টে তাদের বিরুদ্ধে গিয়ে লড়বেন, ফুল ফর্মে নেমে পড়বেন, আইটি সেলকে নামিয়ে দেবেন মার্কেটে। আর অন্য কেউ ধর্ষণ করলে তার কোন দিন কবে কোন দলের সাথে সম্পর্ক আছে, তখন মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে। তৃণমূলের যখন বড় সড়ো নেতা তিনি অনুব্রত মণ্ডল, তিনি যখন এসআইয়ের বাবা মাকে গালাগালি করেছিলেন, তখন রিজু দত্ত কোথায় ছিল? তখন রিজু দত্ত বলেনি যে ওই এসআইয়ের মা বাবার সম্মান আছে কিনা, বা ওই স্ত্রীর সম্মান আছে কিনা, মৃত একজন মহিলা তার সাথে নাকি খারাপ ব্যবহার করবে, সে তার স্ত্রী নাকি দেখতে সুন্দর, সেগুলো নিয়ে রিজু দত্তের মুখে একটা কথাও শোনা যায়নি। তখন রিজু দত্তের মুখে হালকা করে প্লাস্টিক আটকানো ছিল, যেই প্লাস্টিকটা ব্যবহার হয়েছিল তাকে জন্ম দেওয়ার সময়। তো এইরকমভাবে এরা যেভাবে সাধারণ মানুষের ক্ষতি করছে, যেভাবে এরা বিজেপি দলটার বদনাম করার চেষ্টা করছে, যেভাবে এরা পশ্চিমবঙ্গের মানুষের ভবিষ্যৎ নিয়ে খেলছে, পশ্চিমবঙ্গের ছাত্রদের ভবিষ্যৎ নিয়ে খেলছে, তো সেই রকমভাবে এদের মরণ আসন্ন। কারণ 2026-এর পরে এদেরকে একটাকেও খুঁজে পাওয়া যাবে না। যদি খুঁজে পাওয়া যায় তো বিরোধী দলের আসনে পাওয়া যাবে, কারণ সিপিএমের কোনো অস্তিত্ব নেই। সিপিএমের অস্তিত্ব পুরো জিরো হতে চলেছে। তাহলে তো শুভেন্দুর উচিত আগে বলা যে আমার স্বঘোষিত বাবা নরেন্দ্র মোদীর পদত্যাগ করা উচিত, মণিপুরে পাঠান আপনার বাবাকে। এটা তো কোনো কিছুই নয়। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যখন ধর্ষণকে ছোট ঘটনা বলে আখ্যা দেন, তখন পশ্চিমবঙ্গের মানুষের উচিত এই মুখ্যমন্ত্রীকে ঘাড় ধাক্কা দিয়ে ওই চেয়ার থেকে নামিয়ে দেওয়া। তো পশ্চিমবঙ্গের মানুষ সেটা করতে পারেনি, কারণ তাদের অক্ষমতা হচ্ছে 1,500 টাকা আর 1,000 টাকা আর রেশনের ফ্রি চাল, ওইটাই হচ্ছে তাদের অক্ষমতা। তো এটা পশ্চিমবঙ্গের মানুষ পারেনি। বিরোধী দলগুলো যখন করতে যাচ্ছে তখন বিরোধী দল তাদের বিরুদ্ধে বিভিন্ন রকমের অ্যাকশন নেওয়া হচ্ছে। 12 বছর আগে কাকে ধর্ষণ করা হয়েছিল আজ গিয়ে ডায়েরি হচ্ছে। তাহলে রাজন্না হালদার তো সত্যি কথা বলছে, তোমাদের দলের যত যুব তৃণমূলের নেতারা আছে সবাই তো তাহলে এইরকম চরিত্রবানরা। এরা কবে মুখ্যমন্ত্রীর বাড়ির লোককেও ছাড়বে না। তো এদের যে মেন্টালিটি, সেই মেন্টালিটিতে বাঁচতে গেলে এদেরকে পশ্চিমবঙ্গ থেকে তাড়াতে হবে। এদেরকে না তাড়ালে পশ্চিমবঙ্গে কোনোদিন কোনো সুখ আসবে না। আগে নরেন্দ্র মোদী পদত্যাগ করবে, তারপরে আমাদের জ্ঞান দিতে আসবে। তো তোমাদের কি মতামত তোমরা আমায় কমেন্টে জানাও। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইবটাও করে দাও। পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবে না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো আর দেখতে থাকো বাংলার কুঁড়ে ঘর।